আনন্দবাজার পত্রিকায় সম্প্রতি একটা প্রতিবেদন বেরিয়েছে যেটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মানে একটা মৌলবাদী প্রভাব বাড়ছে এরকম কিছু দাবি করা হয়েছে। আর কিছু ভারত বিরোধী কার্যকলাপের কথাও। হুম, বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তো বটেই। আজকে আমরা বরং এই প্রতিবেদনটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি, দেখি ঠিক কি কি বলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, প্রতিবেদনের একেবারে কেন্দ্রে রাখা হয়েছে জামায়াতের প্রাক্তন প্রধান গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে। আচ্ছা। মূল অভিযোগটা হলো উনি নাকি চেষ্টা করছেন বর্তমান সেনাবাহিনীকে একরকম নিষ্ক্রিয় করে দিয়ে একটা আলাদা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করতে। বলেন কি, ইসলামিক রেভলিউশনারি আর্মি? এটা তো সাংঘাতিক অভিযোগ। হ্যাঁ, একদম। আর রিপোর্টে বলছে যে এই কাজে তিনি একা নন, আরও নাম এসেছে। তাই? যেমন? যেমন ধরুন, অবসরপ্রাপ্ত আরেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। বলা হচ্ছে উনি হয়তো এই নতুন যে বাহিনীর কথা হচ্ছে তার নেতৃত্বে থাকতে পারেন। ও আচ্ছা, তার বেশ কয়েকজন প্রাক্তন সিনিয়র সেনা কর্মকর্তাই জড়িত। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর শুধু সেনাকর্তারাই নন, কিন্তু আরও কিছু কানেকশনের কথা বলা হচ্ছে। কিরকম? যেমন মেজর সৈয়দ জিয়াউল হক, যাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল। তাকে তো আল কায়েদার দক্ষিণ এশিয়া শাখা আনসার আল ইসলামের একজন শীর্ষ নেতা হিসেবে বলা হয়েছে রিপোর্টে। হ্যাঁ, নামটা পরিচিত। দাবি করা হচ্ছে এই জিয়াউল হক নাকি আজিমের সঙ্গে মিলে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছেন ভারতে নাশকতা চালানোর জন্য। এর সাথে জামায়াত শিবির, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই দলগুলোরও কয়েকজন নেতার নাম এসেছে। এর মধ্যে আরেকটা নাম দেখলাম, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তাকে তো আইএসআই এজেন্ট বলা হয়েছে। রিপোর্টে তাকে আইএসআই এজেন্ট হিসেবেই উল্লেখ করা হয়েছে। আর বলা হচ্ছে তিনি নাকি আজমির সহকারী প্রধান হিসেবে কাজ করছেন। সহকারী প্রধান? তার কাজটা কি? ওনার দায়িত্ব নাকি এই যে আত্মঘাতী স্কোয়াড তৈরি করা। আত্মঘাতী স্কোয়াড? হ্যাঁ। কাদের নিয়ে? হ্যাঁ, রিপোর্টে বলা হচ্ছে এই জন্য কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী আর ঢাকা বা অন্য জায়গায় আটকে থাকা পাকিস্তানিদের ব্যবহার করা হচ্ছে। তাদের জিহাদি ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো যদি সত্যি হয় তাহলে তো আঞ্চলিক নিরাপত্তার জন্য বিরাট ঝুঁকি, তাই না? অবশ্যই, খুবই উদ্বেগজনক বিষয়। আচ্ছা, কিন্তু এই যে এত বড় পরিকল্পনা, এটা বাস্তবায়নের জন্য তারা কি পদ্ধতি নিচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে? প্রশাসনের নিয়োগের কথাও তো শুনলাম। হ্যাঁ, সেটা একটা অভিযোগ যে প্রশাসনের উঁচু পদগুলোতে জামায়াতে ইসলামী মনোভাবের লোকদের বসানো হচ্ছে। এটা কি সেনাবাহিনীর ভেতরেও প্রভাব ফেলার চেষ্টা? ইসলামীকরণের যে কথাটা আসছে। রিপোর্ট কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। বলা হচ্ছে আজমি নাকি পাকিস্তানপন্থী কিছু অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সেনা অফিসারের সাথে যোগাযোগ রাখছেন। উদ্দেশ্য সেনাবাহিনীতে নিজের প্রভাব বাড়ানো। হুম। আর এখানেই কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর জড়িত থাকার অভিযোগটা আসছে। আইএসআই? কিভাবে? রিপোর্টে দাবি করা হয়েছে আইএসআই এর অফিসাররা নাকি নিয়মিত বাংলাদেশে আসছেন, এমনকি ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা, যেটা সেনা কর্মকর্তাদের থাকার জায়গা, সেখানে অফিসও করেছে তারা। মহাখালী ডিওএইচএস এ অফিস? এটা তো বেশ বড় দাবি। হ্যাঁ, বেশ গুরুতর অভিযোগ। এর সাথে আবার অস্ত্রের প্রসঙ্গ আছে। ওই যে জুলাই মাসের ঘটনাটা, করাচি থেকে অস্ত্র বোঝাই জাহাজ। ঠিক, ওই জাহাজটা নাকি বাংলাদেশে এসেছিল, আর সেই অস্ত্র আর বিস্ফোরক নাকি সেনাবাহিনীর তত্ত্বাবধানেই কক্সবাজারের রামুতে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে? কিন্তু অস্ত্রগুলো কার জন্য? দেখুন, রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা হলো এগুলো নাকি আইএসআই এর সাহায্যে আমেরিকা পাঠিয়েছিল আরাকান আর্মির জন্য, কিন্তু সেগুলো অন্য পথে এই গোষ্ঠীর হাতে আনার চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে। আচ্ছা। তবে একটা কথা মনে রাখা দরকার, আমরা কিন্তু রিপোর্টের কথাই বলছি। এই সব তথ্যের উৎস হিসেবে বিভিন্ন সূত্র, গোয়েন্দা সূত্র, বাংলাদেশের একটি সূত্র, এসবের কথাই বলা হয়েছে। এর সত্যতা আমরা যাচাই করছি না, শুধু রিপোর্টে যা আছে সেটাই তুলে ধরছি। হ্যাঁ, এটা খুবই জরুরি পয়েন্ট, কারণ অভিযোগগুলো খুবই মারাত্মক। এখানে তো এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পাকিস্তানে গিয়ে
সে দেশের সেনাপ্রধান আর আইএসআই প্রধানের সাথে মিটিং করেছেন। পুরো বিষয়টাই তাহলে দাঁড়াচ্ছে সেনাবাহিনীর ভেতরে একটা ভাঙন ধরানোর চেষ্টা, একটা সমান্তরাল বাহিনী তৈরি, বাইরের শক্তির মানে আইএসআই এর মতো সংস্থার জড়িত থাকা, আর সব মিলিয়ে আঞ্চলিক অস্থিরতার একটা বিরাট ঝুঁকি। ঠিক তাই, রিপোর্টটা মূলত এই ছবিটাই আঁকার চেষ্টা করেছে। যদি এই দাবিগুলোর সামান্য অংশ সত্যি হয়, তার প্রভাব যে কি বিশাল হবে তা তো বলাই বাহুল্য। কিন্তু সব শুনে একটা প্রশ্ন মনে আসছে, কি বলুন তো? এই যে রিপোর্টগুলো বেরোয়, যেগুলো মূলত এরকম বিভিন্ন সূত্র বা গোয়েন্দা সূত্রের উপর ভিত্তি করে তৈরি, এগুলো আসলে দুটো প্রতিবেশী দেশের সম্পর্ক বা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? মানে আলোড়ন তো হয়ই, কিন্তু এর দীর্ঘমেয়াদী এফেক্টটা কি, এটা নিয়েও কিন্তু ভাবা দরকার। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাবনার বিষয় তো বটে।